জুলাই হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত, জাতিসংঘে প্রতিবেদন। হাসিনার বিচার হতেই হবে বললেন ডক্টর ইউনূস। It's a legal issue. Legally, they are required to send her to Bangladesh. ট্রাইব্যুনাল পরিদর্শনের সাবেক 2 মার্কিন কূটনীতিক। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়া আরো থাকছে অন্য কোনো দলের ছায়ায় নয়, ভোটের আগে এনসিপির নেতৃত্বে হতে পারে আলাদা জোট। ঈদের পর দল নিবন্ধনের আবেদন। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য খসরুর। যে সরকারি ক্ষমতায় আসুক বিচার চলবে। নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের শপথ। জুলাই আকাঙ্ক্ষা এগিয়ে নেওয়ার প্রত্যয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরো 2 জন। পদ্মা সেতুর জমি অধিগ্রহণে দুর্নীতি, দুদকের জালে সচিব সহ 23 জন। অবৈধ সম্পদের দায়ে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে গ্রিনল্যান্ডবাসী হবেন সেরা ধনী। কংগ্রেসের প্রথম ভাষণে ট্রাম্প কঠোর অভিবাসন নীতির পক্ষে সাফাই। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সেমিতে কিউইদের রানের পাহাড়। ফাইনালে টিকিট পেতে ব্যাটিং ঝড়ের অপেক্ষায় প্রোটিয়ারা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনার সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই গণহত্যা ছিল আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। বুধবার জেনেভায় জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। তদন্তকারী দল তাদের প্রতিবেদনের তথ্য উপাত্ত এবং সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলেন। সরকারের পক্ষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই হত্যাকাণ্ড ও নির্বাচন নিয়ে কথা বলেন। Show what happened to them, but we can hear with the use of lethal cartridges are held accountable. Together we can work towards. Of course, accountability is absolutely key, and we have seen it in so many. Thank you for organizing this event to highlight the struggle of Bangladeshi people during the historic July-August uprising of last year. On this occasion, I would like to remember and pay my respect to the martyr of the July-August uprising. Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. There are many cases lodged, including before Bangladesh's domestic international crimes tribunal. Of course, it's always important to ensure that they fulfill due process guarantees, fair trial guarantees. এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মানবতাবিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তবে তার আগেই জুলাই অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় ব্যাপক হত্যাযজ্ঞ চালায় তার সরকার।
জুলাই আগস্ট আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনা বিশ্লেষণের সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনার পতিত সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলন দমনে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এতে 1400 মানুষের প্রাণ গেছে। এমন বর্বরতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য সব প্রমাণই হাতে রয়েছে। এখন তাকে সশরীরে কিভাবে দেশে ফেরানো যাবে তা নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের উপর। এরই মধ্যে তাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বানও জানানো হয়েছে। এই ব্যাপারে দিল্লি সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। On India and also international law guiding all this system how it works. শুধু শেখ হাসিনাই নন, তার সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত শেখ পরিবারের সদস্য, দলের লোকজন সবাইকেই বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। Not only her, and all the people who were associated with her, her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. ডক্টর ইউনূস কথা বলেন আয়নাঘর, জুলাই গণহত্যা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রসঙ্গেও। It's a legal issue. If legally they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই নিউজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গুম, খুন সহ জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন সাবেক 2 মার্কিন রাষ্ট্রদূত। এদিকে জুলাই বিপ্লবে গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি আশরাফুল ইসলাম সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 15 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। সেদিনও হত্যাযজ্ঞে মেতেছিল তার অনুগত পুলিশ সদস্যরা। ওই দিন গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয়কে ঠান্ডা মাথায় হত্যা করে কয়েকজন পুলিশ সদস্য। কনস্টেবল আকরাম হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। নিহত হৃদয়ের লাশের হদিস মেলেনি আজও। সেই হত্যাকাণ্ডে জড়িত ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ সদস্যকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলে 15 জুন সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। সেই আকরাম হোসেন আজকে এখানে উপস্থিত ছিল কোর্টে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কে তাকে এই রাইফেল দিয়ে গুলি করার হুকুম দিয়েছিল এবং তার সাথে কারা কারা ছিল তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, তার হুকুমদাতাদের আইডেন্টিফাই করার জন্য এবং তার লাশটি কোথায় নিয়ে গিয়ে গুম করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে সেটা উদ্ধার করার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে 1 দিনের অনুমতি চেয়েছি। এদিকে ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পর্কে অবহিত হতে বুধবার ট্রাইব্যুনালে আসেন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডমের 2 প্রতিনিধি। পরে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন বিগত সময়ে বাংলাদেশে নিযুক্ত এই 2 কূটনীতিক। বৈঠকে খুনি হাসিনা ও তার দোসরদের বিচারে সার্বিক সহায়তার আশ্বাস দেন তারা। 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার রোধে সহযোগিতারও কথা জানিয়েছেন তারা। ন্যায় বিচার নিশ্চিতে সকলের সহযোগিতা চান চিফ প্রসিকিউটর। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে
জোটে যাবে না বিপ্লবীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বরং নির্বাচনের আগে তাদের নেতৃত্বে গঠিত হতে পারে নতুন নির্বাচনী জোট। নিউজ 24-কে এমন তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন ঈদের পর নিবন্ধনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করবেন। আর দলের আরেক নেতা যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন প্রায় 300 আসনেই তারা প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখেন এবং এই নিয়েই তারা কাজ করছেন। বিস্তারিত রিপোর্টে। তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির নেতারা ব্যস্ত দলের সাংগঠনিক কাঠামো সাজাতে। সারা দেশে দলীয় কার্যক্রমের ব্যাপ্তি বাড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের নিয়ে প্রতিনিয়ত মিটিং করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গঠিত নতুন দলের সামনে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের শর্ত পূরণ, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের মাঠের লড়াই, ভোটারদের কাছে জনপ্রিয়তা অর্জন সহ নানা বিষয়। আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে নাকি যৌথভাবে অংশ নিবে এমন প্রশ্নে দলটির দুই নেতা জানান, নির্বাচনকে কেন্দ্র করে কারো সাথে জোটে যাবে না তারা, বরং তাদের নেতৃত্বে গঠিত হতে পারে নতুন জোট। আমরা অন্য কোনো দলের নেতৃত্বে জোটে যাব না, এটা খুব পরিষ্কার, কারণ আমরা নিজের আলাদা একটা সেন্টার হতে চাই এখানে। আমরা প্রথমত আমাদের টার্গেট হচ্ছে 300 আসনে প্রার্থী দেওয়া, এবং সেটা আমরা করার জন্য যা যা করা দরকার তাতে আমরা করব। অন্য কাউকে নিয়ে ইলেকশনের আগে জোট হতে পারে, কিন্তু সেটা আমাদের নেতৃত্বে হবে। অ্যালায়েন্সের বিষয়টা পুরোপুরি নির্বাচন কেন্দ্রিক আলাপ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং প্রতিবেশ যে অবস্থার মধ্যে আছে, সেখানে আমরা মনে করি না যে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থায় এখানে আছে। দলের প্রতীক এবং নিবন্ধন নিয়ে এই দুই নেতা জানান, ঈদের পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। দলীয় ফোরামে আলোচনার পর নির্ধারণ হবে দলের প্রতীক। প্রতীকের ক্ষেত্রে এসেছিল, অনেক ধরনের প্রতীকই এসেছিল। এখানে বিশেষত শিক্ষার্থীদের সাথে সংযুক্ত থাকে এমন কোনো দোয়াত, কলম, বই, এ ধরনের কিছু প্রতীকও এসেছে। আবার বিপ্লবের সাথে সংযুক্ত এমন মানে মুষ্টিবদ্ধ হাত, এই ধরনের প্রতীকও এসেছে। তো সব মিলিয়ে আসলে প্রতীকটা নিয়ে যেহেতু আমাদের অ্যানালাইসিস এখনো চলমান, আর যেহেতু এটার সাথে আসলে নির্বাচন কমিশনে কি ধরনের প্রতীক অ্যাভেলেবল আছে বা এইগুলোর সাথে সংযুক্তই আছে, মানে এটা রিলেটেড, তো এটা এখনো বলা যাচ্ছে না। আমরা আমাদের আলাপচারিতা চলছে। নিবন্ধনের জন্য যেটা দরকার, 21টা জেলা, 100 উপজেলায় অফিস থাকতে হয়, গঠনতন্ত্র থাকতে হয়, এগুলো আমাদের প্রস্তুত হয়ে যাবে এর মধ্যেই। আমরা আশা করি যে মের মাঝামাঝি কিংবা শেষের মধ্যে আমরা হয়তো মানে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবো। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি তাদের অন্যতম লক্ষ্য বলেও জানান তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি একথা বলেছেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট থাকায় কোনো বিষয়ে ডক্টর ইউনূস একা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে, যার কারণে দেশের অর্থনৈতিক সংকট কাটছে না। গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খুসরো বলেন, শেখ হাসিনার বিচার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথা তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশের চলমান সংকট উত্তরণে নির্বাচনের বিকল্প নেই। 8 মাস চলে যাচ্ছে, বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে কোনো প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না, জনগণের প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না। এখানে জনসমর্থন পুষ্ট সরকারের যে শক্তি, যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে এটা সমাধান করতে পারবেন না। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশ পরিচালনায় সঠিক পদক্ষেপ নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। আমরা প্রধান উপদেষ্টাকে সম্মান করি, তিনি দেশের একজন গুণী ব্যক্তি, তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তাকে থাকতে হবে, তাকে দেখতে হবে যে তাদের আশেপাশে শেখ হাসিনার দোষক,
শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতিকে যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। বিএনপি ক্ষমতায় গেলে নন এমপিও শিক্ষকদের চাকরি এমপিভুক্ত করা হবে বলেও জানান রিজভী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রায় 7 মাসের মাথায় আবারও বাড়ল অন্তর্বর্তী সরকারের কলেবর। উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন এনজিও প্রতিনিধি অধ্যাপক CR আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সচিবালয়ে এসেই তিনি বলেন, আগামী 8 থেকে 10 মাসের মধ্যে একটি বিজ্ঞান, আধুনিক এবং বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করবেন। আর এ সময় বিদায়ী উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ আশা করেন বর্তমান শিক্ষার দুরবস্থা কমবে নতুন উপদেষ্টার হাত ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা CR আবরার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন উপদেষ্টা CR আবরার। সাথে ছিলেন আগের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। অবহিত করেন মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ সম্পর্কে। বর্তমান শিক্ষার নানা অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ডক্টর ওয়াহিদউদ্দিন। দায়িত্ব দিয়ে যাচ্ছি আমার আমি এই সব দায়িত্ব পালন করতে করতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছিলাম এবং কাজের গতি কমে যাচ্ছিল। সমস্যাগুলো কিছুটা সমাধান হয়েছে, বাকিগুলো এগুলো চালিয়ে নিতে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। নতুন উপদেষ্টা CR আবরার কথা বলেন তার পরিকল্পনা নিয়ে। বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করবেন তিনি, যা এই সরকারের মেয়াদেই সম্ভব। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। আমি মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা। দ্যাট ইজ দ্য গোল। জানান এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ, যে ছাত্র স্কুলে যাচ্ছে সেও এটার পার্ট, সেই পরিবারও এটার পার্ট। সো ইটস এ বিশাল একটা যজ্ঞ। আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক। সকলের সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধানে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলে জানান নতুন শিক্ষা উপদেষ্টা। এদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব। বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়ব ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। পদ্মা সেতু প্রকল্প সহ গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণে জাল কাগজ তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাতের অপরাধে মাদারীপুর জেলা প্রশাসকের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর অন্যদিকে 257 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর নামে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ব্যক্তিগত জমি সরকারি কাজে ব্যবহার করলে জমির মালিককে সরকার তার ন্যায্য মূল্য পরিশোধ করে। এ টাকা বন্টনের সুনির্দিষ্ট আইন পদ্ধতি থাকলেও মাদারীপুরে ঘটেছে বিপরীত ঘটনা।
পদ্মা সেতু সহ বিভিন্ন সরকারি প্রকল্পে জমির দাগে কারসাজি ও ভুয়া উত্তরাধিকারের নাম বসিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 10 কোটি টাকা। এ বিষয়ে মাদারীপুর জেলার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক ও সার্ভেয়ার রাসেল আহমেদ সহ মোট 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম দস্তগীর গাজী, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ 1 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 23,51,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। 257 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর নামে পৃথক 2 মামলা হয়েছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, সাবেক সার্ভেয়ার এল শাখা সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে 23 কোটি টাকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান পরিচালনা করেন দুদকের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা 39টি ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে এসব ব্যাংক হিসেবে 5,26,83,000 টাকা জমা রয়েছে বলে জানা গেছে। দুদকের আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। গুলশানের একটি বাসায় তল্লাশির নামে তছনছ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসররা লুকিয়ে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে দরজা ভেঙে বেশ কয়েকজন লোক ঢুকে পড়ে। তল্লাশির নামে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাট চালায় তারা। আরও একটা বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই মনের দ্বিধাগুলো দূর হয়ে যাক বিকাশ পেমেন্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই
মনের দ্বিধাগুলো দূর হয়ে যাক বিকাশ পেমেন্টে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সিঙ্গার টিভি হট অফারে পাচ্ছেন 13% পর্যন্ত ছাড়। এছাড়াও 18 মাসের সহজ কিস্তি সুবিধার সাথে থাকছে ফ্রি গিফট। সিঙ্গার বেকো। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবার অর্থ বাণিজ্য সংবাদ। পবিত্র মাহে রমজানের চতুর্থ দিনে জমজমাট বসুন্ধরার আইসিসিবির ইফতার বাজার। গত 9 বছর ধরে প্রতি বছর ভোজন রসিকদের পুরান ঢাকার আমেজে ইফতার করার সুযোগ করে দিতেই এমন আয়োজন করেন বলছেন সংশ্লিষ্টরা। নতুন ঢাকার বাসিন্দাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের স্বাদ দিতে প্রতি বছর বসুন্ধরার আইসিসিবিতে আয়োজন করা হয় এই ইফতার বাজারের। রমজানের প্রথম দিন থেকেই আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ইফতার বাজার জমজমাট ভোজন রসিকদের পদচারণায়। দিন যত গড়াচ্ছে ক্রেতা সমাগম তত বাড়ছে। তরমুজ আর আমার বেবিও কাবাব পছন্দ করে। এই অনেক ফল, বেগুনি, বড়া এগুলো খেতে পছন্দ করে। ঐতিহ্যবাহী ইফতারির স্বাদ নিতে অনেকে ছুটে যান পুরান ঢাকায়। তবে এখন বসুন্ধরার আইসিসিবিতেও মিলছে সেই আমেজের বাহারি ইফতার। পুরান ঢাকার ছেলে হিসেবে আমরা ওটা খুব মিস করি। তারা কিছুটা হয়তো ওটার যোগান দিচ্ছে। ভালোই লাগে, বেছে বেছে নেওয়া যায়, এক এক দিন এক এক রকম নেওয়া যায়। ইফতারিতে পছন্দ জিলাপি। জিলাপি ছাড়া আমার ইফতারি আসলে মনে হয় কমপ্লিট হয় না। এখানে 20টি স্টলে সাজানো হয়েছে নানা মুখরোচক ইফতার আইটেম। বিরিয়ানি প্রেমীদের জন্য রয়েছে মাটন কাচ্চি, মোরগ পোলাও, বিফ তেহারি। মাটন কাচ্চি বিরিয়ানি 520 টাকা, মোরগ পোলাও 450 টাকা, বিফ তেহারি 350 টাকা। ভেরিয়াস আইটেম আছে আমাদের এখানে। এর ভিতর সবথেকে এক্সেপশনাল গুলো হচ্ছে আমাদের কাবাব আইটেমগুলো। এছাড়া কাবাবের সমারোহে রয়েছে চিকেন রেশমি, হারিয়ালি, তন্দুরি, বিফ শিক কাবাবের মতো বিশেষ পদ। এছাড়া হান্ডি কাবাব, ডিম চপ, কালাভুনা, মাটন হালিমের মতো পুরান ঢাকার বিশেষ ইফতারও পাওয়া যাচ্ছে এখানে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধে ও খনিজ চুক্তি বাস্তবায়ন করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি চুক্তির জন্য রাশিয়ার কাছ থেকেও স্পষ্ট সংকেত পেয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এসব কথাই জানান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হলে গ্রিনল্যান্ডবাসী হবেন সেরা ধনী বলেও দাবি করেন তিনি। কঠোর অভিবাসন নীতিতে সোচ্চার আওয়াজ। এছাড়াও তার ভাষণে স্থান পেয়েছে কানাডা, ভারত ও চীনের ওপর শুল্ক আরোপ সহ আরও নানা বিষয়। এরই সাথে সময় হলো আরো একটা বিরতির। খেলার খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদে। নিউজ 24 সংবাদে আবার স্বাগত। এবার জানিয়ে দেব খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেয়া 363 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 1 উইকেটে 32 রান। কিউইদের দেয়া রানের পাহাড় টপকাতে নেমে স্কোর বোর্ডে 20 রান তুলতে না তুলতেই হারায় দক্ষিণ আফ্রিকা। রিকেলটন মাঠ ছাড়েন 17 রান করে। আর এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে রচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে কিউরা। ওপেনিং জুটিতে রবীন্দ্র ও উইল ইয়ং মিলে যোগ করেন 48 রান। আর এরপর উইলিয়ামসন ও রবীন্দ্র মিলে 164 রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায়। শেষ দিকে গ্রেন ফিলিপসের 27 বলে 49 রানের ক্যামিওতে 362 রান তুলে নিউজিল্যান্ড।
300, and Daryl Mitchell 47 from 34. Oh dear, missed totally. দর্শক ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।